অনলাইন জিওগ্রাফি ক্লাসে স্বাগত জানাই অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের। স্টুডেন্টস, তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ারে রয়েছো, তোমরা জানো যে তোমাদের সাথে আমি একটি কোর্সের সাথে থাকি, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফিজিক্যাল জিওগ্রাফি। ইন্ট্রোডাকশন টু ফিজিক্যাল জিওগ্রাফি, প্রাকৃতিক ভূগোলের সাথে পরিচিতি। তোমাদের এই কোর্সের সাথে আমি ক্লাসরুম লেকচারগুলোতে আলোচনায় তোমাদের কোর্স, তোমাদের যে সিলেবাস শেষ হয়েছে আমার যত মনে পড়ে, রুটিন অনুযায়ী আজকে একটি অনলাইন ক্লাস নেওয়ার কথা ফার্স্ট ইয়ারদের সাথে। আমি একটি রিভিউ ক্লাস, যে ক্লাসটি আগেও হয়ে গেছে ক্লাসরুমে তোমাদের সাথে, একটি অংশ আজকে আমি কভার করব। ওকে, খেয়াল করো স্টুডেন্টস, তোমাদের সিলেবাসের শেষের দিকে একটি চ্যাপ্টার রয়েছে যেটি হাইড্রোস্ফিয়ার বা বায়ুমণ্ডল নামে পরিচিত। হাইড্রোস্ফিয়ার পৃথিবীর জলভাগ, জলরাশির বন্টন, বিন্যাস, এদের হিউম্যান লাইফে এদের যে ইনফ্লুয়েন্স এবং হাইড্রোলজিক্যাল সাইকেল এর কম্পোনেন্ট, এই বিষয়গুলো নিয়েই এই চ্যাপ্টারটি গড়ে উঠেছে। এর কিছু সাব কম্পোনেন্ট রয়েছে, আজকে আমরা একটি কম্পোনেন্ট কভার করব, সেটি হচ্ছে ওভারঅল ডিস্ট্রিবিউশন অফ গ্লোবাল ওয়াটার। বোর্ডে খেয়াল করে স্টুডেন্টস, ওভারঅল ডিস্ট্রিবিউশন অফ গ্লোবাল ওয়াটার, তার মানে হচ্ছে যে বিশ্বব্যাপী পানির যে অবস্থান। তোমরা জানো যে আমাদের পৃথিবীতে আসলে গ্রহ হিসেবে পৃথিবী বেসিক্যালি স্থল এবং জলভাগের সমন্বয়। এর যে উপরিমণ্ডল, এর যে সার্ফেস, এই সার্ফেসটি স্থল এবং জলভাগ দ্বারা বেষ্টিত। জলের যেমন একটি বলয় রয়েছে, স্থলেরও রয়েছে। প্রপোর্শনেটলি যদি আমরা আনুপাতিকভাবে দেখি, তোমরা জানো যে পৃথিবীর বেশিরভাগ অংশই জলভাগ রয়েছে, 2/3 অফ দ্য হোল গ্লোব, আর মাত্র এক অংশ, 1/3 রয়েছে স্থলভাগ। আমরা এই জলভাগ মানে পৃথিবীর মেজর যে অংশটি, যে উপাদান দিয়ে কভার করা হয়েছে, দ্যাট ইজ দ্য ওয়াটার, এইটির ওভারঅল ডিস্ট্রিবিউশন মানে পৃথিবীর কোন কোন অংশে কিভাবে, কি রূপে এই জল অবস্থান করে, তার একটা অ্যাকাউন্ট, একটা লিস্ট আজকে আমরা খেয়াল করব। আমাদের আজকের ক্লাসটি খুব সহজ, ইজি টাস্ক বাট ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। ওকে, খেয়াল করো স্টুডেন্টস, এই একটা অ্যাকাউন্ট দেওয়ার আগে, এর লিস্টিং করার আগে আমরা পানিকে একটু দেখতে চাই যে এর কোনো রূপ আছে কিনা। হ্যাঁ, ওয়েল, পানির আসলে তিনটি রূপ রয়েছে, তোমরা জানো। একটি হচ্ছে লিকুইড ওয়াটার, যেটা অ্যাভেলেবল ওয়াটার, আমরা অলওয়েজ পান করি, সুপেয় পানি, অথবা সমুদ্রের সারফেসের, মানে যে পানিটাকে আমরা পানি বলি লিকুইড ফর্মে, তরল পানি, এটি হচ্ছে প্রধান রূপ। আরো একটি রূপ রয়েছে পানির, সেটি হচ্ছে সলিড। কারণ এখান থেকে তাপ প্রত্যাহার করলে, যদি টেম্পারেচার উইথড্র করো, তাহলে সে কি করে, জমে যায়, আয়তনে বেড়ে যায়। এই সায়েন্সটা তোমরা জানো। সলিড ফর্মেও আমরা আইস হিসেবে পানিকে পেতে পারি, তার মানে একটি রূপ পাওয়া গেল পানি, সেটা সলিড ফর্ম, যেমন আইস। পানির আরো একটি রূপ রয়েছে, যে খুব বেশি তাপ প্রয়োগ করলে পানি বাষ্পীভূত হয়ে যায়, মানে সলিড থেকে লিকুইড, লিকুইড থেকেও আরো বেশি হালকা হয়ে এর অণুগুলো পরস্পর থেকে দূরে সরে গিয়ে পানিকে বাষ্পে পরিণত করে বাতাসের অংশ হয়ে যায়। তখন এটিকে আমরা গ্যাসিয়াস ফর্ম বলে থাকি। দ্যাট মিনস পানির তিনটি রূপ রয়েছে। একটি হচ্ছে লিকুইড, বোর্ডে দেখো স্টুডেন্টস, লিকুইড, সলিড অ্যান্ড গ্যাসিয়াস, 3 ফর্মস অফ ওয়াটার। প্রকৃতিতে পানি এই 3 রূপে অবস্থান করতে পারে। ওকে, এটা তোমরা জানলে। আজকের ক্লাসে আমরা লিকুইড, সলিড অ্যান্ড গ্যাসিয়াস, এই যে 3টি রূপ, এই 3টি রূপের থাকা অবস্থায় পানি কোথায় কোথায় থাকে, একটা সার্টেন রূপে থাকা অবস্থায়, যেমন সলিড ফর্মে থাকে, সলিড ফর্মে থাকলে কোথায় থাকে সে, লিকুইড ফর্মে কোথায় থাকে এবং গ্যাসিয়াস ফর্মে কোথায় থাকে, এই লিস্টিংটা কেবল করব। ওকে, তার আগে একটা প্রধান ভাগ মনে রাখতে চাই। বিশ্বের পানিকে, গ্লোবাল ওয়াটারকে আমরা মেজর দুটা ভাগে ভাগ করতে পারি স্টুডেন্টস। এটি হচ্ছে, একটু আগে আমরা বললাম ফর্মস অফ ওয়াটার, কোন শ্রেণী বিভাগ নয়, এটি হচ্ছে পানির রূপ, প্রকৃতিতে সে কি কি রূপে থাকে তার একটা কন্ডিশন। ওকে, এখন দেখব যে আমাদের সারা বিশ্বের পানিকে আমরা প্রধানত দুটো মেজর ভাগে ভাগ করতে পারি। তার
একটি হচ্ছে সারফেস ওয়াটার। বোর্ডে একটু খেয়াল করো স্টুডেন্টস, তোমরা ক্লাসরুমে দেখেছো সারফেস ওয়াটার ডিস্ট্রিবিউশন অফ দ্য আর্থ, এক। দুই, গ্রাউন্ড ওয়াটার ডিস্ট্রিবিউশন অফ দ্য আর্থ। মানে হচ্ছে সারফেস ওয়াটার বাংলা যদি করি আমি, তাহলে এমন দাঁড়াবে পৃষ্ঠ পানি, ভূপৃষ্ঠস্থ পানি। মানে আর্থের উপরে যে পানিটা এয়ার মানে বাতাসের সংস্পর্শে থাকে, এই পানিকে আমরা সারফেস ওয়াটার বলি। এটাকে ইঞ্জিনিয়ারিং টার্মে এটাকে বলা হয় ওপেন ওয়াটার, উন্মুক্ত পানি বা ওপেন ওয়াটার হাইড্রোলিক্স। আমরা জিওগ্রাফিতে সারফেস ওয়াটার নামেই এটাকে বেশি পরিভাষা টার্মিনোলজি দিয়ে থাকি, সারফেস ওয়াটার। এই সারফেস ওয়াটারটাকে এখন যদি ভাগ করে দেখি যে এইটি আসলে কোথায় কোথায় কিভাবে থাকে। খেয়াল করো, তোমরা একটু আগে দেখেছো যে পানির তিনটি রূপ ছিল, একটা হচ্ছে ওয়াটার লিকুইড ফর্মে, একটা হচ্ছে ওয়াটার সলিড ফর্মে, অন্যটি হচ্ছে গ্যাসিয়াস ফর্মে। আমরা লিকুইড ফর্মে যে সারফেস ওয়াটার রয়েছে সেইটিকে এখন দেখবো যে কোথায় কোথায় সেটিকে পাওয়া যেতে পারে। ওকে, ইজি, খুব ইজি টাস্ক। দেখো বোর্ডে দেয়া আছে প্রথম সোর্স। এইটাকে আমরা এভাবে বলতে পারি যে সোর্স ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ সারফেস ওয়াটার, সোর্স ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ সারফেস ওয়াটার। একটু লিখে দিই কেমন? সোর্স ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ সারফেস ওয়াটার এর প্রধান কম্পোনেন্ট, প্রধান আয়তনটা হচ্ছে ওশানস। দেখলে স্টুডেন্টস, এর প্রথম ভাগটা হচ্ছে ওশানস। কেন প্রথম ভাগ? এর কারণ হচ্ছে পৃথিবীর 5টি মহাসাগর, এরাই হচ্ছে পানির আদি উৎস, প্রাইম সোর্স, প্রাইমারি সোর্স এবং মেজর সোর্স অ্যাজ ওয়েল। মানে পৃথিবীর যত পানি আছে তার বেশিরভাগ হচ্ছে 5টি মহাসাগরই। সো এটিকে আগে বললাম আমরা, ওশানস হচ্ছে একটা সোর্স। সেকেন্ড সোর্স সিজ বা বেস, সাগর এবং উপসাগরগুলো। আয়তনের দিক থেকে মহাসাগরের চেয়ে ছোট, নির্দিষ্ট শেপের কারণে হয়ে ওঠে বেস বা উপসাগর, এগুলো তোমরা চেনো। ওশানস হচ্ছে ফার্স্ট, এরপরে হচ্ছে সিজ মানে সাগর এবং উপসাগর, এর পরের তারিখে আসবে লেকস। লেকস মানে হচ্ছে পৃথিবীর হ্রদগুলো। এই পৃথিবীতে প্রায় সাগরের মতো বড়, দেখতে সাগর সমান অনেক হ্রদ রয়েছে, চারিপাশে স্থলবেষ্টিত থাকলে হ্রদ হয়। এগুলোকে আমরা লেকস বলি। এগুলো একটা খুব ইম্পর্টেন্ট সোর্স অফ সারফেস ওয়াটার। এবং তোমরা খুব বেশি যেটিকে চেনো বাংলাদেশি স্টুডেন্ট বা মানুষ হিসেবে, রিভার্স। এই পৃথিবীর বুকে অনেক বড় বড় নদী রয়েছে, এদের যে লেন্থ, এদের যে উইডথ, কখনো কখনো এগুলো সাগরের মতো প্রশস্ত মনে হয়। যেমন আমাজন, মিসিসিপি, মিসৌরি, নাইলস। ইভেন আমাদের দেশেও রয়েছে কিছু বড় নদী, যেমন ব্রহ্মপুত্র, যমুনা, রয়েছে পদ্মা, মেঘনা। এই বড় নদীগুলো হচ্ছে পানির আরেকটা উৎস, সোর্স ওয়াইজ ডিস্ট্রিবিউশন। আরেকটা সোর্স হচ্ছে রিভার্স বা যেটাকে আমরা স্ট্রিমস বলি, স্ট্রিমস। আমাদের দেশটা তো নদী মাতৃক, তোমরা জানো। প্রায় 230টির মতো ছোট বড় নদী রয়েছে দেশে, জালিকার মতো একটা নেটওয়ার্ক তৈরি করে এরা দেশটির বুক চিরে আমাদের সভ্যতাকে নির্মাণ করেছে। আমরা পরবর্তী ক্লাসে যখন দেখবো যে এই ইমপ্লিকেশন গুলো কি, এই প্রসঙ্গে আজকে যাচ্ছি না, তার আগে লিস্টটা দেখে নিই। ওকে, দেখছিলাম রিভার্স এন্ড স্ট্রিমস। এরপরে আরো একটি সোর্স রয়েছে সারফেস ওয়াটারের, সেগুলো হচ্ছে যে রিভার্স হওয়ার আগে পার্বত্য ভূমি থেকে যখন পানি নিচের দিকে নেমে আসে মাধ্যাকর্ষণ শক্তির টানে, ডিউ টু গ্র্যাভিটি, তখন ছোট ছোট চ্যানেল তৈরি হয়, যেগুলোকে ক্লাসরুমে তোমরা দেখেছো আমরা রিলস বলি, গালিস বলি, কখনো কখনো স্প্রিং বা ঝর্ণা ধারা বলি। এগুলো একটা উৎস। ওকে, উৎস হতে পারে ওয়াটারফলস, জলপ্রপাত। মানে উপর থেকে যখন পানি ন্যাচারালি নিচের দিকে শূন্যে পড়ছে, এমন ভাবে যেন পড়ে যায়, যখন পাথরের বা পাহাড়ের গা বেয়ে নয়, আপাতত শূন্য একটা মানে ডাইমেনশনে যখন পড়তে থাকে, তখন সেগুলোকে আমরা ওয়াটারফলস বলি। এটা গেল আরেকটা সোর্স। আরো কিছু সোর্স আমাদের বাংলাদেশ কনটেক্সটে, স্পেশালি
এশিয়ান কন্টেক্সটের জন্য বিবেচনা করি, কিছু সোর্স রয়েছে যেগুলোকে আমরা হাওর্স বলি। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট এবং সুনামগঞ্জ, নেত্রকোনা এসব জেলায় প্রচুর হাওর্স রয়েছে, বিস্তীর্ণ জলরাশি। এদের গভীরতা অত বেশি না, প্রশস্তপূর্ণ। এখানে সারা বছর স্পেশালি রেইনি সিজনে অনেক পানি জমে থাকে। এরা পানির আরো একটি উৎস। বাওয়ার্স রয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা ডিভিশনে। এগুলো জলাধার, ওয়াটার রিজার্ভার, ন্যাচারাল ওয়াটার রিজার্ভার। আর রয়েছে বিলস, অসংখ্য বিলস রয়েছে আমাদের গ্রামাঞ্চলে। বিল কোনটিকে বলে? বিল হচ্ছে হাওর্স পাওয়ার্সের চেয়ে একটু ছোট, আর একটু স্কেল ডাউন করে এটিকে যখন আমরা ছোট স্কেলে দেখি, মানে আয়তন দুই একটা গ্রামের সমান, লোকাল ডিপ্রেশন মানে স্থানীয় ভূমির অবনমন, কেবল বর্ষাকালেই পানি জমে, আবার ড্রাই সিজনে এসে পানি আবার শুকিয়ে যায়, এগুলোকে আমরা বিলস বলি। রয়েছে বিলের চেয়েও ছোট কিছু কিছু জলাধার, সেগুলো গ্রামাঞ্চলে আছে, এগুলোকে আমরা বলি মার্শিল্যান্ডস, লোকাল মার্শিল্যান্ডস বা জলাভূমি। রয়েছে ফ্লাড প্লেন্স। তোমরা জানো যে বাংলাদেশের বেশিরভাগ ভূমি আসলে ফ্লাড প্লেনের আওতায়। এখানে চাষাবাদ করেন কৃষকরা। আমাদের এগ্রেরিয়ান ইকোনমির এই দেশটিতে এই ফ্লাড প্লেনকে কেন্দ্র করেই আমাদের যত শস্যাবর্তন, ক্রপস অ্যান্ড ক্রপিং এই প্যাটার্ন গড়ে উঠেছে। এইটা হচ্ছে ফ্লাড প্লেন্স। স্পেশালি বর্ষাকালে এটি প্লাবিত হয়, একটা সার্টেন লেভেল পর্যন্ত এটার লেভেল উঠে আসে আর কি, পানির লেভেল। এরপর আবার রিসেশন হয়, মানে পানি নেমে যায়, তখন আবাদ শুরু হয়, রবি শস্য, অনেক ফসল। ওকে, আর আছে কিছু পন্ডস, এগুলো মানব সৃষ্ট হতে পারে, ন্যাচারাল পন্ডসও আছে অনেক, সেগুলোকে আমরা ইউজুয়ালি ছোট স্কেলে লেকস বলি। আর আছে সয়েল ওয়াটার। খেয়াল করে স্টুডেন্টস, সয়েল ওয়াটার হচ্ছে পানি যখন ভিজে যায়, মাটি যখন ভিজে যায়, তখন মাটির যে রন্ধ্র বা পোরসিটি আছে, পোর স্পেস, রন্ধ্র পরিসর, ছোট ছোট ফাঁক থাকে মাটির অভ্যন্তরে। এগুলো পানিতে যখন ভিজে যায়, তখন পানি গিয়ে ঢুকে পড়ে মৃত্তিকার গহ্বরে। এই মৃত্তিকার গহ্বরে থেকে যাওয়া পানিকে আমরা সয়েল ওয়াটার বলি। চাপ দিলে সে পানিটা টপ টপ করে নিচের দিকে পড়তে থাকে, সয়েল ওয়াটার। আছে রেইন ওয়াটার, যখন বৃষ্টির পানিকে বৃষ্টি রূপে আমরা দেখি, তখন সেটিকে আমরা বলছি রেইন ওয়াটার। ওকে, এটি ভূমিতে পড়ে, আবার মাধ্যাকর্ষণ শক্তির ফলে সেগুলো আবার আস্তে আস্তে নিচের দিকে নেমে যায়, সরে যায়, রিসেশন হয়, একদিন দুদিন পর সে পানিটা থাকে না। এটা হচ্ছে রেইন ওয়াটার। স্টুডেন্টস, এতক্ষণ আমরা দেখলাম যে ওয়াটার অ্যাজ এ সারফেস ওয়াটার, যখন এটাকে আমরা অ্যাকাউন্ট দিতে চাই, মানে লিস্ট করতে চাই যে কোথায় কোথায় থাকে, তাকে তালিকা তোমরা এখন দেখলে এবং জানলে যে আসলে ওশানস ইজ এ মেজর অর প্রাইম সোর্স অফ সারফেস ওয়াটার, এমনকি গ্রেন ওয়াটার পর্যন্ত, সয়েল ওয়াটার পর্যন্ত এগুলিকে আমরা সম্পূর্ণকে সারফেস ওয়াটার নাম দিয়ে থাকি, পৃষ্ঠ পানি হিসাবে এগুলো দেখা যায়। ওকে, সারফেস ওয়াটার ডিস্ট্রিবিউশন তথা ওপেন ওয়াটারের ব্যাপারটা এখানে শেষ হলো। দেখবো গ্রাউন্ড ওয়াটারটা তার আগে স্টুডেন্টস আমরা দেখি, যখন সলিড ফর্মে থাকে পানি, যখন সলিড ফর্মে থাকে তখন কোথায় কিভাবে অবস্থান করে, মানে কঠিন পানি। তোমরা জানো যে গ্রহ হিসেবে পৃথিবী সূর্য থেকে একটা দূরত্বে অবস্থান করে। পৃথিবী রোটেট করে তার নিজস্ব অ্যাক্সিস বরাবর, ইভেন সে রোটেট করে সূর্যকে কেন্দ্র করে এলিপ্টিক্যাল একটা শেপে। সে করে কি, সূর্যের চারপাশে এর একটা রোটেশন থাকে, একটা আবর্তন হয়। এই দুটো আবর্তন দুটি গতির সঞ্চার করে, একটা হচ্ছে আনহিক বা দৈনিক গতি, অন্যটা হচ্ছে বার্ষিক বা 365 দিনের একটি গতি। দেখো, এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে পৃথিবী। পৃথিবীর এটা সাউথ, এটা হচ্ছে নর্থ। যখন এই পৃথিবীটা এইভাবে মুভ করে, তার নিজের অ্যাক্সিস বরাবর, নিজের অক্ষ বরাবর যখন সে মুভ করে, তখন এই যে রেখাটি দেখতে পাচ্ছ, এটাকে নিরক্ষর রেখা বলে। এই রেখাটি কেবল সূর্যের খুব কাছে থাকে, অলওয়েজ। এটা সবসময় সূর্যের কাছে থাকবে এবং সূর্যরশ্মি এইখানে খুব খারাপভাবে পতন, মানে তার রেজ গুলোকে ফেলবে। মানে সানরাইজ যখন ফল করে, সূর্য মানে নিরক্ষর রেখার উপর খারাপভাবে, খুবই ভার্টিক্যালি, এবং নিরক্ষর রেখা থেকে যত উত্তরে বা যত দক্ষিণে আসা হয়, তত এই সানরাইজ এর পতন ডায়াগোনাল তত তীর্যক হতে থাকে। তার মানে হচ্ছে যে এই পোল, এই যে মেরু এবং এখানে দক্ষিণ মেরু, এই অঞ্চলগুলোতে সূর্যরশ্মির পতন হয় খুব কম, খুব সামান্য। ফলে সেখানে তাপের ঘাটতি দেখা দেয়। ওই অঞ্চলের জলরাশি সাফিসিয়েন্ট টেম্পারেচার না পেয়ে কি হয়,
একটু আগে তোমরা শুনেছো যে তাপমাত্রা হ্রাস পেলে কোনো বস্তু আয়তনে কমে যায়, ঘন হয়ে যায়, ঘনীভূত হয়। পানির ক্ষেত্রে এটা একটু দ্রুত হয়। ফলে এই মেরু অঞ্চলগুলোতে যে পানি থাকে, সমুদ্র থাকুক আর যাই থাকুক, সেই পানিগুলো কি হয়, জমে বরফ হয়ে যায়। এমনকি বরফের মহাদেশ গড়ে ওঠে। এত বিস্তীর্ণ এলাকা বিভিন্ন বরফ থাকে। আর্কটিক অঞ্চল বলে এই উত্তর মেরু অঞ্চলকে, দক্ষিণ মেরু অঞ্চলকে আমরা বলি অ্যান্টার্কটিক অঞ্চল। আর্কটিক অ্যান্ড অ্যান্টার্কটিক। পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরুতে যে জলরাশি রয়েছে সেগুলো আসলে তরল আকারে নেই, এগুলো রয়েছে সূর্যরশ্মি কম পতন এবং টেম্পারেচারের ঘাটতির জন্য, স্কেয়ারসিটির জন্য সেখানে কি হয়, পানিগুলো জমে বরফে রূপান্তরিত হয়। আইসল্যান্ড হিসেবে সেগুলো বিরাজ করে এবং এগুলোকে আমরা নাম দিই হচ্ছে যে আইস বা বরফ। যেমন এর প্রধান উদাহরণ হচ্ছে একটি মহাদেশ আছে অ্যান্টার্কটিকা মহাদেশ। মহাদেশটি মানে কেবলই আইস, কেবলই বরফ। দেশ আছে আইসল্যান্ড, বরফ আর বরফ। এগুলো হচ্ছে এর বিস্তরণ। আর্কটিক, অ্যান্টার্কটিক রিজিয়ন, পোলার রিজিয়নস, পৃথিবীর পোল অঞ্চলগুলোতে হ্যাঁ যে জলরাশি সেগুলো জমে থাকে বরফ আকারে, বরফের স্তূপ হয়ে চাই হয়ে জমে থাকে। এদের ডেপথ অনেক বেশি। হ্যাঁ, আর থাকে কোথায়, সলিড ফর্মে। তোমরা জানো যে ভূপৃষ্ঠ থেকে অ্যালটিটিউড বা এলিভেশন বাড়িয়ে দিলে বাতাসের তাপমাত্রা কমে। এটা তোমরা জেনেছো ক্লাসরুমে। ওকে, তো আমরা জানি যে বৃষ্টি তো হয় পৃথিবীর বুকে বিভিন্ন স্থলে। এটা হতে পারে পাহাড়ি অঞ্চলে, হতে পারে মাউন্টেন রিজিয়নে। ওকে, তো যখন মাউন্টেন রিজিয়নে পাহাড়ের উপর বৃষ্টি হয়, পাহাড়ের উপর যে খাতগুলো থাকে সেখানে পানিটা জমে যায়। পানি জমে মানে ওখানে পানিটা এসে জমা হয়। এরপর উচ্চতা অনেক বেশি থাকে, যখন ভূপৃষ্ঠ থেকে পর্বতের উচ্চতা বেশি, তোমরা জানো, ওই উচ্চতায় পানি আর পানি রূপে থাকতে পারে না। ফলে বৃষ্টি পানি হয়ে ঝরে পড়ার পরপরই এরপর থেকে জমতে শুরু করে। পাহাড় চূড়ায় যখন আমরা পানিকে দেখি তখন এটাকে আমরা সাদা বরফ হিসেবেই দেখি। এটা আরেকটা স্থান, এটিকে আমরা এখানে লিখেছি মাউন্টেন পিকস, মানে পর্বত শৃঙ্গে জমে থাকা পানি। এটা সলিড ফর্মে থাকে। তোমরা দেখলে লিকুইড ফর্মে সারফেস ওয়াটার কোথায় কোথায় থাকতে পারে। সলিড ফর্মের এটাও সারফেস থাকতে পারে পোলার রিজিয়নস, আর্কটিক, অ্যান্টার্কটিক রিজিয়নস এবং মাউন্টেন পিকস। ওকে, এখন একটু দেখে নিতে চাই, গ্রাউন্ড ওয়াটারে যাওয়ার আগে একটু দেখে নিতে চাই যে গ্যাসিয়াস ফর্মে কোথায় কোথায় থাকে। গ্যাসিয়াস ফর্মস, পানিকে তাপ দিলে, তাপমাত্রা বাড়িয়ে দিলে পানি বাষ্পীভূত হবে। তো সেটা চাপ এটা। বাষ্পীভূত পানি সে সমুদ্রের বুক থেকেই হোক, আর নদী থেকেই হোক, কিংবা পুকুর থেকেই হোক, সূর্যের খাড়া রশ্মি যখন পতিত হয়, যখন সূর্যের কাছাকাছি থাকে পৃথিবীর যে অংশগুলো, সেই অংশের যে পানি রাশি, জলরাশি, এরা বাষ্পীভূত হতে শুরু করে। বাষ্প হয়ে বাতাসের সাথে মিশে যায়। এই বাতাসের সাথে মিশে যাওয়া, বাতাসের অংশ যখন সে হয়ে যায়, তখন এটাকে আমরা বলি ওয়াটার ভেপার বা জলীয় বাষ্প। এই গ্যাসিয়াস ফর্মের প্রধান উৎস হচ্ছে জলীয় বাষ্প, ওয়াটার ভেপার। যখন সে বাষ্পীভূত হয়, ইভাপোরেশন হয় এবং গাছের পাতা থেকে ট্রান্সপাইরেশন হয়, এই উভয়টি যখন ইভাপোট্রান্সপাইরেশন রূপে বাতাসে সংযুক্ত হয়, তখন এই রূপটিকে আমরা পানি বলি না, বাষ্প বলি। জাস্ট এর ফর্মটা চেঞ্জ হয়ে যায় গ্যাসিয়াস। বাতাসের সঙ্গে মিশে বাতাসের পার্ট হয়ে সে দেখা দেয়। তখন আমরা এটাকে বলি ওয়াটার ভেপার। একটু ঘন হয়ে গেলে বলি ক্লাউডস। ভূমিতে পতিত হয়ে গেলে ওই বাষ্পরূপে আমরা বলি ফগস বলি। এগুলো হচ্ছে গ্যাসিয়াস ফর্মের পানির বিন্যাস, তোমরা জানলে। আর গ্যাসিয়াস ফর্মে যখন সে বাতাসে থাকে তখন ওয়াটার ভেপার বলি। এই একই ফর্মের পানি আবার মাটি বা মৃত্তিকার ভিতরেও থাকতে পারে। স্টুডেন্টস, বলছিলাম পানির যে গ্যাসিয়াস ফর্ম, এই ফর্মটি যেমন বাতাসে থাকে, তেমনি মৃত্তিকায় যে রন্ধ্র থাকে, যে পোরসিটি বা এজ এ পোর স্পেস, এর যে রন্ধ্র পরিসর, সেখানেও মৃত্তিকার অংশ হিসেবেই কিছু পানি বাষ্প আকারে ঢুকে গিয়ে থাকে। এই যে বাষ্প আকারে হাইড্রোস্কোপিক ওয়াটার বা সয়েল ময়েশ্চার যখন মৃত্তিকার মধ্যে থাকে, তখন সেটি মৃত্তিকারই একটি অংশ হয়ে যায়। আসলে প্রপোর্শনালি মৃত্তিকা কিছু বিষয় নিয়ে, যেমন অর্গানিক ম্যাটার, মিনারেলস, তারপর হচ্ছে ওয়াটার, আর হচ্ছে এয়ার, এই চারটে প্রধান দ্রব্য দিয়ে মাটি তৈরি হয়। হ্যাঁ, তো পোরসিটি গুলো, রন্ধ্রগুলো আসলে প্রপোর্শনালি, যদি পানি ঢুকে যায় তাহলে বাতাস বের হয়ে আসে, পানি না থাকলে ড্রাই মৃত্তিকায় শুধু বাতাস থেকে যায়। ওকে, তো যখন সেটা পানি হিসেবে ঢুকে যায় এবং সেটা যদি মানে বাতাসের অংশ হিসেবে ঢুকে যায়, মৃত্তিকার ভিতরে বাতাসের অংশ হিসেবে যখন পানিটা ঢুকে যায় মৃত্তিকার ভিতরে, তখন সেটিকে আমরা ওয়াটার ভেপার না বলে সয়েল ময়েশ্চার বলি, মৃত্তিকা আর্দ্রতা বলি।
খুব ইম্পর্টেন্ট এটি, কারণ আমাদের কৃষি, আমাদের কাল্টিভেশন, আমাদের চাষাবাদকে খুব মানে হেভিলি প্রভাবিত করে এই সয়েল ময়েশ্চার। ওকে, আমরা পরবর্তী ক্লাসে যখন ওয়াটার রিসোর্স কে করবো তখন এই সয়েল ময়েশ্চারের ইমপ্লিকেশন, ইনফ্লুয়েন্সগুলো আমরা ভালো করে লক্ষ্য করবো। ওকে, সয়েল ময়েশ্চার পেলে তোমরা, যেটাকে আমরা হাইগ্রোস্কোপিক ওয়াটার বলি অনেক সময়, হ্যাঁ, হাইগ্রোস্কোপিক ওয়াটার বা সয়েল ময়েশ্চার, ওয়াটার পেপার, ক্লাউড স্পটস, এইগুলো হচ্ছে গ্যাসিয়াস ফর্মে পানির অ্যালোকেশন। ওকে স্টুডেন্টস, তোমরা লিকুইড, সলিড অ্যান্ড গ্যাসিয়াস এই তিনটি ফর্মে পানিকে শনাক্ত করলে। ওকে, আলোচনার শুরুতে আমি বলেছিলাম যে পানির উৎস ভিত্তিক পানিকে আমরা মূলত দুটি প্রধান ভাগে ভাগ করতে পারি। এর একটি ছিল সারফেস ওয়াটার ডিস্ট্রিবিউশন অফ আর্থ তথা ওপেন ওয়াটার ডিস্ট্রিবিউশন, যা এতক্ষণ ধরে তোমরা জানলে। আর আরেকটি খুব ইম্পর্টেন্ট পার্ট রয়েছে আমাদের, দ্যাট ইজ গ্রাউন্ড ওয়াটার ডিস্ট্রিবিউশন। এইটি কি একটু দেখতে চাই। ওকে, খেয়াল করো স্টুডেন্টস, খুব ইজি। গ্রাউন্ড ওয়াটার, যখন বৃষ্টি নেমে আসে, ভূমিতে যখন বৃষ্টি পতিত হয়, যখন বন্যা হয়, যখন সমুদ্র থেকে নদী নালার সৃষ্টি করে সমতলের টানে ক্রমশ সমুদ্রের দিকে ধাবিত হয়, তখন কিছু পানি বৃষ্টি হওয়ার সময় যেমন তেমনি সমুদ্রের পানি, তেমনি নদীর পানি, এর নিম্নস্থ যে শিলারাশি আছে, মানে যার উপরে নদীটি অবস্থিত বা যে ভূমিতে বৃষ্টি পতিত হলো, সেই ভূমি যে শিলারাশি, এর যে গঠন বিন্যাস, সেখানে অনেক ফাঁক ফোকর থাকে, থেকে যায় বালুকণা, থেকে যায় পাথর। এদের ফাঁক দিয়ে চুইয়ে চুইয়ে যে পানিটি, মানে ভূমিতে পতিত পানির বা থেকে যাওয়া পানি যখন ভূমির বিন্যাস অনুযায়ী তার নিচের শিলার প্রকৃতির উপর নির্ভর করে, রেটটা এর প্রকৃতির উপর নির্ভর করে করে যখন সে চুইয়ে চুইয়ে ভূগর্ভের দিকে নেমে যায়, যেটিকে আমরা ওপেন ওয়াটার বা সারফেস ওয়াটার, পৃষ্ঠ পানি হিসেবে আর দেখতে পাই না, নিচে চলে যায় সে পানিটি, এবং নিচে গিয়ে কোনো কঠিন শিলার উপরে গিয়ে সঞ্চিত হয়, অথবা বালুকা অনেকগুলো বালুর ফাঁকে ফাঁকে সঞ্চিত হয়, অনেক পাথরের চায়ের ফাঁকে ফাঁকে, মানে আমাদের সারফেসের পর আমাদের যে আর্থ ক্রাস্ট, মানে ভূতকের নিচে এরকম অনেক বালু, অনেক পাথর, অনেক পাললিক শিলা স্তর রয়েছে। সেই স্তরগুলো ফেল করে যখন চুইয়ে চুইয়ে পানি নিচের দিকে নেমে গিয়ে একটা স্টোরেজ বা একটা রিজার্ভয়ার বা একটা কি বলবো, একটা জলাধার, একটা পানির একটা মজুদ, হ্যাঁ, যখন গড়ে তোলে, তখন সেই পানিটিকে আমরা বলি গ্রাউন্ড ওয়াটার। বাংলায় এটিকে ভূগর্ভস্থ পানি বলে। ওকে, এই ভূগর্ভস্থ পানি সারফেস ওয়াটারের মধ্যে ইম্পর্টেন্ট। কেন তোমরা জানো স্টুডেন্টস, যে আমরা যে পানিটা পান করি আজকাল, মানে ইতিহাসে এই ভূগর্ভস্থ পানি তুলে পান করার ইতিহাস খুব বেশি দিনের নয়, যদিও রিসেন্টলি আমরা এখন যে পানিটা পান করি, নলকূপ দিয়ে লিফট করে পানি টেনে তুলে, মোটর দিয়ে টেনে তুলে সে পানিকে আমরা পান করি ভূগর্ভস্থ পানি বা গ্রাউন্ড ওয়াটার। এই পানিকে আমরা কি করি, সেচের ক্ষেত্রে ব্যবহার করি। মানে যখন সারফেস ওয়াটার শুকিয়ে যায়, এই যে বিলস বলেছিলাম, বাউর্স, হাউর্স, রিভার্স, এগুলো যখন শুকিয়ে যায় লোকালি, ড্রাই সিজন আসলে, তখন যে ক্রপিং হয়, এদেশে যে চাষাবাদ হয়, সেগুলো গ্রাউন্ড ওয়াটার থেকে তুলে আনা পানি দিয়েই হয়। এই পানিটা খুব ইম্পর্টেন্ট। এই পানির টেবিল, মানে ভূগর্ভের যে স্তরে পানিটি অবস্থান করে ভূপৃষ্ঠ থেকে, যে যতটা দূরত্বে, এই দূরত্বকে বলা হয় ওয়াটার টেবিল। হ্যাঁ, তারপর এমন যে এটা যদি গ্রাউন্ড হয়, এখানে কিছু গাছপালা আছে, এখানে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, এখানে বালুর স্তর, এগুলো পেরিয়ে, হ্যাঁ, চুইয়ে চুইয়ে, এখানে কিছু কঠিন শিলা আছে হয়তো, এগুলোর ফাঁক দিয়ে এইখানে যে পানির স্তরটা, একটা পানির মজুদ গড়ে ওঠে, এইটা হচ্ছে ভূগর্ভস্থ। এখানে যে পৃষ্ঠ, এটা হচ্ছে ভূগর্ভ। এখান থেকে দূরত্ব হতে পারে হয়তো 100 ফিট, আরো বেশি হতে পারে, কম হতে পারে। অনেকটা নিচে যখন সে চলে যায়, সেখান থেকে আমরা সেটাকে ডিপ ওয়াটার হিসেবে সেটাকে আমরা কি করি, এক্সট্রাক্ট করি বা লিফটিং করে তুলে আনি। এই ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে জমে থাকা যে পানির স্তর বা পানির যে মজুদ রিজার্ভয়ার, এটিকে আমরা বলি গ্রাউন্ড ওয়াটার। এই গ্রাউন্ড ওয়াটার ড্রাই সিজন আমাদের খুব কাজে লাগে। আমরা নলকূপ স্থাপন করি, হ্যাঁ, নলকূপ স্থাপন করে এই পানিকে কি করি, আমরা তুলে আনি, লিফটিং করি।
তুলে এনে আমরা কি করি, নিজেরা পান করি। আমাদের গৃহস্থালী, আমাদের শিল্প কারখানা, আমাদের গবাদি পশু, আমাদের জীবনযাপন, আমাদের কৃষি, এই অনেকগুলো সেক্টরকে সে কি করে, কভার করে, কন্ট্রিবিউট করে এই ভূগর্ভস্থ পানি। এই পানির স্তর যদি কোনো কারণে নিচে নেমে যায়, অতি উত্তোলন বা ওভার লিফটিং এর ফলে, ওভার এক্সট্রাকশনের ফলে এই পানির স্তর কি হতে পারে, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যেতে পারে। নিচে নেমে গেলে ওয়াটার টেবিল ফল করে, এটাও নিচে নেমে যায়। ফলে যে দূরত্বে তুমি নলকূপ স্থাপন করেছিলে সেই দূরত্বে আর পানি পায় না, তখন অনেক নিচ থেকে পানি এক্সট্রাক্ট করতে হয়। ফলে তোমার মোটর কিংবা তোমার যে ইঞ্জিন চালিত যদি কোনো মেশিন থাকে সেটি কি হয়, বিকল হয়ে পড়ে, পানি আর খুঁজে পাওয়া যায় না। ফলে দেখা দেয় খরা, দেখা দেয় ড্রাউট। ওকে স্টুডেন্টস, তোমরা দেখো যে ভূগর্ভ সার্ফেস ওয়াটার যেমন ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, একই রকম গ্রাউন্ড ওয়াটার আমাদের জন্য ইম্পর্টেন্ট। ফলে এইটিকে খুব রয়েস হয়ে, খুব সাস্টেনেবলি এক্সট্রাক্ট করতে হয় আমাদের। এটিকে রিচার্জ করারও দরকার পড়ে। যেভাবে এই গ্রাউন্ড ওয়াটার উপরের পানি চুইয়ে চুইয়ে একদিকে আমি লিফট করে তুলে ফেলছি, অন্যদিকে যখন সে পানি আবার উপর থেকে বৃষ্টি হয়ে যখন পানিটি চুইয়ে চুইয়ে ভূগর্ভস্থ শিলার স্তর ভেদ করে নিচের দিকে এসে জমা হয়, তখন এই জমা হয়ে যাওয়াটাকে পুনরায় পুনর্ভরণ হওয়াটাকে আমরা বলি রিচার্জ বা গ্রাউন্ড ওয়াটার রিচার্জ। তোমরা জানলে একটা টার্ম, সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ। স্টুডেন্টস খেয়াল করা বলে, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ। কাকে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ বলে তাহলে? স্টুডেন্টস, ভূগর্ভস্থ পানি উত্তোলিত হয়ে শূন্য বা কমে গেলে পুনরায় বৃষ্টি হয়ে শিলার ফাঁক দিয়ে চুইয়ে চুইয়ে এই পানি যখন পুনরায় ভূগর্ভে এসে সঞ্চিত হয় বা মজুদ হয়, নতুন মজুদ যখন গড়ে তুলে, তখন তাকে আমরা বলি গ্রাউন্ড ওয়াটার রিচার্জ। এটা খুব ইম্পর্টেন্ট। এই রিচার্জ না হলে পরবর্তীতে এখানে যে উদ্ভিদ রয়েছে, এখানে যে ক্রপস রয়েছে, এরা এদের শিকড় দিয়ে যে পানিটা ভূমির নিচ থেকে তুলতো বেঁচে থাকার জন্য, সেই পানিটা সে পাবে না। ফলে গাছগুলো মরে যাবে, দেখা দিবে ডিফরেস্টেশন, দেখা দিবে বননিধন, আর মরুয়ায়ন প্রক্রিয়া শুরু হবে, যা কিনা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এবং বিশ্বময় এই প্রক্রিয়ার কন্টিনিউশন আমরা দেখছি, এর কন্টিনিউটি আছে। ওকে, গ্রাউন্ড ওয়াটার কি প্রক্রিয়া নিচের দিকে যায়, দুইটি প্রক্রিয়া অবলম্বন করেছে। ক্লাসের শেষ অংশে চলে আসছি আমরা স্টুডেন্টস, একটু খেয়াল করো। এই গ্রাউন্ড ওয়াটার মানে বৃষ্টির পানি যখন ভূমিতে পড়ে বা নদী যখন ভূমির উপর দিয়ে বয়ে যায়, তখন তার নিচের শিলার ভেদ করে কিছু পানি, বৃষ্টির পানি বা নদীর পানি যেটি হোক, শিলা ভেদ করে প্রথমে গাছের শিকড় কিংবা আলগা শিলাস্তর কিংবা কখনো কখনো বালুর ফাঁক দিয়ে যখন চুইয়ে চুইয়ে নিচের দিকে যেতে থাকে, তখন এই প্রক্রিয়াটিকে আমরা বলি চুয়ানো, ইংরেজিতে এটিকে বলি ইনফিল্ট্রেশন। ইনফিল্ট্রেশন হয়ে হয়ে সে নিচের দিকে আসে। আরো অধিক দূরত্ব যখন অতিক্রম করে, যখন সে কঠিন শিলা পেয়ে যায়, অনেক বড় বড় পাথরের চাই পায়, তখন সেইগুলোকে ভেদ করে যখন সে আরো নিচের দিকে চলে যায়, তখন সেটিকে আমরা বলি পারকোলেশন। দুইটা টার্ম স্টুডেন্টস, একটি হচ্ছে ইনফিল্ট্রেশন, অন্যটি হচ্ছে পারকোলেশন। দেখো স্টুডেন্টস, ইনফিল্ট্রেশন এন্ড পারকোলেশন। ইনফিল্ট্রেশন হচ্ছে প্রায় ভূত্বকের কাছাকাছি শিলাস্তরের ভেদ করে যখন নিচের দিকে পানি চুইয়ে চুইয়ে যায়, গাছের শিকড় বেয়ে, ঘাসের শিকড় বেয়ে এবং পাললিক শিলাস্তর বেয়ে, তখন এটিকে আমরা ইনফিল্ট্রেশন বলছি। যখন একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে এবং ওইখানে মজুদ হয়, একটা আপার লেভেলে সে মজুদও হতে পারে, ওখান থেকে আমরা ইউজুয়ালি মানে শ্যালো টিউবওয়েলগুলোকে স্থাপন করি। আমাদের নলকূপ পানির যোগ্য পানি, গৃহস্থায়ী পানি, ডোমেস্টিক ওয়াটার যখন আমরা কালেক্ট করি, তখন অল্প দূরত্বেই 50 ফিট 30 ফিট পর্যন্ত আমরা কি করি, পাইপগুলোকে মানে ওয়েলস বা কূপটাকে খনন করি। আরো বেশি যখন খনন করি, একেবারে খুব ডিপ ওয়াটার, এইটা যখন অনেক মানে কম্প্যাক্টেড শিলাস্তর, বড় বড় শিলাগুলোকে ভেদ করে আরো নিচের দিকে যে মজুদটা গড়ে তোলে, সেই মজুদটা গড়ে তোলার ক্ষেত্রে যে প্রক্রিয়া সে অবলম্বন করে সেটি হচ্ছে পারকোলেশন। আগেটি ছিল ইনফিল্ট্রেশন, চুইয়ে চুইয়ে নেমে যাওয়া, অন্যটি হচ্ছে পারকোলেশন, মানে অনেক বড় শিলার স্তর ভেদ করে আরো নিচে মজুদ করে তোলা। এই প্রক্রিয়াটি হচ্ছে পারকোলেশন। পারকোলেশন প্রক্রিয়া জমে থাকা যে পানিটা নিচে পাই, এই পানিটা খনিজ পানি হিসেবে অনেক সময় ট্রিট করা হয়, মিনারেল ওয়াটার। এই পানিটা অনেক নিচে থাকে এবং ডিপ ওয়াটার স্টোরেজ হিসেবে আমরা এটাকে কাউন্ট করি।
এই গ্রাউন্ড ওয়াটার দুটো ভাগ আছে, তাহলে একটা হচ্ছে শ্যালো গ্রাউন্ড ওয়াটার ডিউ টু ইনফিল্ট্রেশন, অন্যটি হচ্ছে ডিপ গ্রাউন্ড ওয়াটার ডিউ টু পারকুলেশন। স্টুডেন্টস, তোমরা এতক্ষণ দ্য ওভারঅল ডিস্ট্রিবিউশন অফ গ্লোবাল ওয়াটার এর পাঠ নিলে এবং তোমরা জানলে যে পানি তিনটি প্রধান ফর্মে থাকে, একটি হচ্ছে সলিড, অন্যটি লিকুইড, অন্যটি হচ্ছে গ্যাসিয়াস। ওকে, আর তোমরা জানলে যে পানির সোর্স ওয়াইজ ডিস্ট্রিবিউশন যদি আমরা করি তাহলে প্রধান দুটি ভাগে এটাকে ভাগ করতে পারি। একটি হচ্ছে সারফেস ওয়াটার ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার, অন্যটি হচ্ছে দ্য গ্রাউন্ড ওয়াটার ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার। সারফেস ওয়াটারকে ভাগ করতে গিয়ে আমরা দেখিয়েছি যে যখন ওয়াটার বা লিকুইড ফর্মে থাকে তখন কোন কোন জায়গায় কোন কোন রূপে কোন কোন আধারে সে অবস্থান করে, রিজার্ভয়ার গুলো কি কি, যেমন ওশানস, সিস, লেকস, রিভার্স, ফিল্ডস, ওয়াটারফলস, হাউস, ফ্লাওয়ার্স, বিলস, পন্ডস, হ্যাঁ, রিভার ভ্যালিজ, এগুলো হচ্ছে সারফেস ওয়াটারের সোর্স। আবার সলিড ফর্মে এগুলো থাকতে পারে পোলার রিজিয়ন গুলোতে, পৃথিবীর যে মেরু অঞ্চলগুলো, আর্কটিক, অ্যান্টার্কটিক অঞ্চল, মাউন্টেন পিকস, সেগুলো থাকতে পারে। তোমরা আরো জানলে যে গ্যাসিয়াস ফর্মে যখন থাকে তখন ওয়াটার ভেপার এবং সয়েল ময়েশ্চার দুইভাবেই সে থাকতে পারে। এগুলো খুব কম মানে এগুলোর কাউন্টেবিলিটি, মানে এগুলো যদি আমি কাউন্ট করতে চাই প্রপোর্শনেটলি দেখি তাহলে পরিমাণে খুব কম পাবো হয়তো, কিন্তু ওয়াটার ভেপার এন্ড সয়েল ময়েশ্চার এ দুটো কিন্তু মানব সভ্যতায় আমাদের লাইভলিহুড, আমাদের যে জীবন যাপন, আমাদের লাইভলিহুডকে এরা অনেক বেশি প্রভাবিত করে, ওয়াটার ভেপার এবং সয়েল ময়েশ্চার। ওকে, আর সারফেস ওয়াটার শেষ হওয়ার পর আমরা দেখলাম যে প্রধান দুটি ভাগের অন্যটি হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। এটি আসলে ভূগর্ভস্থ পানি, যখন ভূপৃষ্ঠস্থ পানি চুইয়ে চুইয়ে শিলার ফাঁক দিয়ে, বালুর ফাঁক দিয়ে, ঘাস বা গাছের শিকড় দিয়ে দিয়ে যখন নিচের দিকে নামতে থাকে, এই প্রক্রিয়াটিকে একটু আগে বললাম ইনফিল্ট্রেশন বা চোয়ানো। এই চোয়ানো প্রক্রিয়ার ফলে সে একটা স্টোরেজ গড়ে তুলে ভূত্বক থেকে সামান্য নিচে, যেখানে আমরা নলকূপ স্থাপন করে আমরা সুপেয় পানি সন্ধান করি বা আহরণ করে থাকি। এটি একটি প্রক্রিয়া ইনফিল্ট্রেশন। আরো যখন গভীরে আরো ফার্দার সে কি করে, যখন নেমে যায়, হ্যাঁ, অনেক ভিত্তিশিলা ভেদ করে নিচে একটা মজুদ করে তোলে, যেটাকে আমরা ডিপ গ্রাউন্ড ওয়াটার হিসেবে যখন চিহ্নিত করি তখন সেই প্রক্রিয়াটিকে আমরা বলি পারকুলেশন। এই পানিও আমরা লিফট করি ডিপ টিউবের মাধ্যমে, এমনকি আরো কিছু ডিভাইস আছে যেগুলোকে আমরা খনিজ পানি বা মিনারেল ওয়াটার হিসেবে কালেক্ট করি। সো স্টুডেন্টস, তোমরা আজকে যে পাঠ নিলে সেটি হচ্ছে ওভারঅল ডিস্ট্রিবিউশন অফ গ্লোবাল ওয়াটার। আজকে এরপরে এই প্রত্যেকটা পানির সোর্স, ওশান, সিস, লেকস, পোলার রিজিয়ন্স এর সেই আর্কটিক, অ্যান্টার্কটিক ওয়াটার কিংবা সারফেস ওয়াটার কিংবা গ্রাউন্ড ওয়াটার, এগুলো আসলে মানব জীবনকে কিভাবে ইনফ্লুয়েন্স করে। এই যে প্রত্যেকটা সোর্স বা কম্পোনেন্ট আমরা এতক্ষণ ধরে লিস্ট করলাম, প্রত্যেকটা কম্পোনেন্ট কিভাবে আমাদের জীবনকে ইনফ্লুয়েন্স করে, কিভাবে এগুলো আমাদের সভ্যতাকে নির্মাণ করে, কিভাবে এগুলো থেকে বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ তৈরি হয়, মানে এই ইনফ্লুয়েন্সটা কি, ইম্প্যাক্টটা কি, এই বিষয় নিয়ে যখন আমরা আবার আলোচনা করবো তখন এটার নাম চেঞ্জ হয়ে নাম হয়ে যাবে ওয়াটার রিসোর্সেস। সেটি আগামী ক্লাসে আলোচনা হবে। আর